প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি ইব্রাহিম খন্দকার, সহকারী অধ্যক্ষ, সরকারি দেবেন্দ্র কলেজ, মানিকগঞ্জ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের আজকের অনলাইন ক্লাস তোমাদের স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো ব্যবস্থাপনা অনার্স তৃতীয় বর্ষের সামষ্টিক অর্থনীতি কোর্সটা আমি নিচ্ছি। আমরা এর আগে নর্থ লেক্স আলোচনা করেছি, আজকে আমরা 10 নম্বর লেক্স আলোচনা করবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা আমাদের সরকারে লেকচারটি শুনবে, এতে তোমরা উপকৃত হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে পাঠে চলে যাই। আজকে যে অধ্যায় আলোচনা করব সে অধ্যায়টি হচ্ছে অর্থের চাহিদা ও অর্থের যোগান এবং প্রবৃদ্ধি ও অর্থনৈতিক স্থিতিশীলতার নীতিমালা। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে আলোচনার প্রথমে যেটা জানার চেষ্টা করব সেটা হলো অর্থ কি। শিক্ষার্থীবৃন্দ, সরকার কর্তৃক স্বীকৃত যা কিছু বিনিময়ের মাধ্যম এবং অপরাপর লেনদেনের উপায় হিসেবে সর্বসাধারণ বিনা প্রশ্নে গ্রহণ করতে বাধ্য থাকে তাকে অর্থ বলে। তো সেখানে খেয়াল করো, সরকার কর্তৃক স্বীকৃত মানে সরকার স্বীকৃত হবে বিনিময়ের মাধ্যম, আর সে কি বিনিময়ের মাধ্যম এবং অপরাপর লেনদেনের উপায় হিসেবে সর্বসাধারণ বিনা প্রশ্নে গ্রহণ করতে বাধ্য থাকে তাকে অর্থ বলে। একটা হলো, তাহলে আমি কি বিষয় বুঝতে পারলাম, এখানে সরকার স্বীকৃত একটা বিষয় আসলে বিনিময়ের মাধ্যম, এবং বলছে যে সর্বসাধারণ বিনা প্রশ্ন যেটা গ্রহণ করতে বাধ্য থাকে তাকে বলা হচ্ছিল অর্থ। আশা করি সেখানে তোমার বিষয়টি বুঝতে পেরেছ। আমরা এখন এর যে পরের পয়েন্টটা সেটা দেখতে করো, অর্থের মূল্য কাকে বলে। আমরা মানে যেটা বুঝি যে অর্থের যে মানে ক্রয়ের সামর্থ্য বা অর্থের যে পার্সেলিং ক্যাপাসিটি, এটি আমরা সাধারণত বলি। আমরা দেখি একটু স্লাইডে দেখো। তো শিক্ষার্থী কিন্তু নির্দিষ্ট পরিমাণ অর্থ নির্দিষ্ট সময়ে প্রচলিত বাজার দামে যে পরিমাণ পণ্য সেবা ক্রয় করার ক্ষমতা রাখে তাকে অর্থের মূল্য বলা হয়। আর একটু খেয়াল করো যে নির্দিষ্ট সময়, কারণ কি অর্থ আজকে যে অর্থ দিয়ে যে পরিমাণ পণ্য বা সেবা ক্রয় করতে পারছো, অথবা কিছুদিন পরে সেই পরিমাণ পণ্য সেবা ক্রয় করা নাও যেতে পারে। নির্দিষ্ট সময় একটা বড় ফ্যাক্টর। নির্দিষ্ট সময়ে প্রচলিত বাজার দামে যে পরিমাণ পণ্য সেবা ক্রয় করার ক্ষমতা থাকে তাকে অর্থের মূল্য বলা হয়। আমরা আরেকটু ভালো করে দেখার চেষ্টা করি। এক বাক্যে অর্থের ক্রয় ক্ষমতাকে অর্থের মূল্য বলা হয়। অর্থের ক্রয় ক্ষমতাকে অর্থের মূল্য বলা হয়। শিক্ষার্থীবৃন্দ, সেটি তোমরা আশা করি বুঝতে পেরেছ। আমরা এখন যে বিষয়টি জানতে চেষ্টা করবো সেটা হলো তারল্য খাত কি। শিক্ষার্থীবৃন্দ, অর্থের ফটকা চাহিদার যে পরিস্থিতিতে সুদের হার আর নিচের দিকে নামতে পারে না, সুদের হার আর নিচের দিকে নামতে পারে না, তাকে তারল্য খাত বলে। আমরা জানি সুদের হার যদি কমে তাহলে অর্থের চাহিদা কি পায়? বৃদ্ধি পায়। কিন্তু একটা সময় যে এই যে অর্থের চাহিদা বৃদ্ধি পায়, একটা স্থিতিশীল মানে এমন একটা পরিবেশ হয়, সৃষ্টি হয়, তাতে কি হয়, মানে এক লেভেলে যায় এমন একটা স্থিতিস্থাপক অবস্থা সৃষ্টি হয়। এর ফলে কেইন্স বলছে একটা সময় যে কি হচ্ছে, যে আমাদের সুদের হার কি হচ্ছে, ভূমি অক্ষে সমান্তরাল হয়ে যাচ্ছে। এরপরে আর কি হচ্ছে না, সুদের হার কমার সুযোগ থাকছে না। তাহলে কি হচ্ছে, অর্থের ফটকা চাহিদার যে পরিস্থিতিতে সুদের হার আর নিচের দিকে নামতে পারে না তাকে তারল্য খাত বলে। আমাদের শিক্ষার্থীবৃন্দ দেখো, এই যে এখানে দেখো দ্য রেট অফ ইন্টারেস্ট, সুদের হার আগে বেশি ছিল যখন নাকি কি হচ্ছে সুদের হার কমলো, তাহলে কি হচ্ছে একটা সংখ্যা করতে শিক্ষার্থীবৃন্দ, যে এখানে দেখো এই জায়গাটা লিকুইডিটি ট্র্যাপ যেটাকে বলছি, এইখানে যে আর কি হচ্ছে না, যে স্থিতিস্থাপকতার কারণে সুদের আর আর তোমার কোনো সুযোগ নাই। এই জায়গাটাকে হলো কি বলছে, লিকুইডিটি ট্র্যাপ। লিকুইডিটি ট্র্যাপ তার মানে কি হচ্ছে, আমার খেয়াল করো, অর্থের ফটকা চাহিদার যে পরিস্থিতিতে সুদের হার আর নিচের দিকে নামতে পারে না তাকে তারল্য খাত বলে।
আমরা জানি সুদের হার কমলে অর্থের চাহিদা কি হয়, বেড়ে যায়। কিন্তু দেখা যাচ্ছে যে অর্থের চাহিদা বাড়ার কারণে একটা একটা সময় স্থিতিশীলতার কারণে কি হচ্ছে, একটা নির্দিষ্ট মানে সুদের হার একটা নির্দিষ্ট মানে কম রেটে নির্দিষ্ট একটা জায়গায় আর কমার কোনো কি থাকে না, সুযোগ থাকে না, মানে আর কোনো এর কোনো প্রতিক্রিয়া দেখা যায় না। তখন কি হচ্ছে, সুদের হার এক জায়গায় স্থির হয়ে যাচ্ছে। এই জায়গাটা এই তখন কি হয়, এই সুদের হারটা হয়ে যাচ্ছে ভূমিঅক্ষের সমান্তরাল। আর এই জায়গাকে বলা হচ্ছিল লিকুইডিটি ট্র্যাপ। প্রিয় শিক্ষার্থী, আশা করি বিষয়টি তোমরা বুঝতে পেরেছো। আমাদের প্রিয় শিক্ষার্থী, কিন্তু এরপরে যে বিষয়টি জানতে চেষ্টা করব, কেন্দ্রীয় ব্যাংক। আমরা জানি যে আমাদের দেশ মানে কেন্দ্রীয় ব্যাংক নিয়ে আমাদের দেশের যে যে প্রধান যে ব্যাংক সেটাকে বলছে যে কেন্দ্রীয় ব্যাংক। এই ব্যাংকটা কি করছে, সারা দেশে যে মুদ্রা কি করছে, প্রচলন, নতুন মুদ্রা প্রচলন করছে, তারপরে অর্থের লেনদেনের ভারসাম্য আনার চেষ্টা করছে, মুদ্রাস্ফীতি রোধের জন্য চেষ্টা করে, অন্যান্য ব্যাংকে কিভাবে সঠিকভাবে পরিচালিত করা যায় চেষ্টা করে, বিভিন্ন কাজগুলো করে থাকে কেন্দ্রীয় ব্যাংক। ঠিক আছে, মানে আমাদের দেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম হলো বাংলাদেশ ব্যাংক। এই বাংলাদেশ ব্যাংক কি করে, আর্থিক নীতি প্রণয়ন করে, সরকারের পক্ষ হয়ে এই কাজগুলো সে করে থাকে। তার মানে কি হচ্ছে, আমাদের কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে একটু দেখি যে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হলো বাংলাদেশ ব্যাংক। এই ব্যাংক সরকারের হয়ে কি করে, মুদ্রা মানটা নিয়ন্ত্রণ করে, নতুন মুদ্রা ছাপায়, তারপরে কি করে, আমি দেখি যে বাজারে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ বিভিন্ন পলিসি গ্রহণ করে। তারপরে কি হয়, কিভাবে সুদের হারটা কমানো, নিয়ন্ত্রণ রাখা যায়, বা দেশের মুদ্রা মান নিয়ন্ত্রণ করা যায়। ঠিক আছে, কিভাবে দেশের কল্যাণ বা উন্নয়ন সাধন করা যায়, সেই ধরনের বিভিন্ন ধরনের পলিসি নিয়ে থাকে কি এই কেন্দ্রীয় ব্যাংক। ঠিক আছে, সরকারের পক্ষে এই ব্যাংকটি কাজ করে থাকে। সেক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের কার্যালয় যদি আমরা দেখি, তাহলে এখানে আর আমরা বিস্তারিত জানতে পারবো। তো শিক্ষার্থী দেখে দেখো কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী। প্রথমটা কি আছে, নোট প্রচলন করা। আমরা দেখি যে কেন্দ্রীয় ব্যাংক মানে দেশের প্রয়োজনে যখন দরকার, যেভাবে দরকার সেভাবে কি করে নোট প্রচলন করে। আমরা দেখি যে নতুন নোটের জন্য প্রচলন করে, সাথে নতুন কি হচ্ছে, বাজারের চাহিদার কথা বিবেচনা করে নতুন মুদ্রা, নতুন করে মুদ্রা তারা ছাপায়, নতুন মানে নোট প্রচলনটা কি করে, কেন্দ্রীয় ব্যাংক করে থাকে। তারপরে দেখি সরকারের ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকটা হলো সরকারের ব্যাংক, সরকারের পক্ষে সরকারের নীতি কি করে সে বাস্তবায়ন করে, যেটা অবশ্যই সরকার কার জন্য, জনগণের জন্য, জনগণের কল্যাণের জন্য। তার মানে কি হচ্ছে, মূলত যদিও সরকারি ব্যাংক বলি, তার মানে কি জনকল্যাণের জন্য কেন্দ্রীয় ব্যাংকটা কি করে, কাজ করে। যেটা যেভাবে সরকার চায় এইভাবে সেভাবেই সে পলিসি তৈরি করে, এমনকি যেটা দেশের জন্য কল্যাণকর, জনগণের জন্য কল্যাণকর, অর্থনীতির জন্য কল্যাণকর, দেশের সামগ্রিক অর্থনীতিতে এটা ইতিবাচক ভাবে কাজ করে। তো শিক্ষার্থী বন্ধু, বৈদেশিক মুদ্রা রিজার্ভ নিয়ন্ত্রণ, কিভাবে বৈদেশিক মুদ্রা রিজার্ভটা নিয়ন্ত্রণ করা যায়। আমরা দেখি এখন আমাদের বৈদেশিক মুদ্রা অনেক রিজার্ভ অনেক বেশি। আমরা দেখি যে আমাদের প্রতিনিয়ত আমদানি ব্যয় মেটাতে হচ্ছে, কিভাবে মানে বাজারে ভারসাম্য আনা যায়, কিভাবে আমদানি মানে আমদানিটা কত কি পরিমাণ পড়বে, রপ্তানিটা কিভাবে হবে, রপ্তানি ঠিক থাকার জন্য মুদ্রা মান কতটুকু রাখবে, আমরা কি ডলারের সাথে মুদ্রা মান কি রপ্তানি ঠিক থাকার জন্য মুদ্রা মান কি কমাবো, নাকি আমদানি নাকি আমদানি আমাদের রপ্তানি বাড়ানোর জন্য কি করব, কি পলিসি নিব, সেটা এখানে মুদ্রা মান, মুদ্রা রিজার্ভ নিয়ন্ত্রণ করে। কে করে এটা, আমাদের কেন্দ্রীয় ব্যাংক। তার মানে কি হচ্ছে, মুদ্রা মান ডলারের সাথে, বা আমরা দেখি মাঝে মাঝে আমাদের যেসব দেশের সাথে বেশি সবচেয়ে লেনদেন, সেই মুদ্রা মানে তার দেশের সাথে কিভাবে সামঞ্জস্য রাখার চেষ্টা করে। আমাদের দেখি আমরা বেশি ইম্পোর্ট করি চায়না থেকে বা ইন্ডিয়া থেকে, তার সাথে আমাদের মুদ্রা মানটা কিভাবে ভারসাম্য রাখা যায়, আমদানি বা রপ্তানি মানে এটা ঠিক রাখার জন্য, অবস্থাটা ঠিক রাখার জন্য কোনটা করলে সুবিধা হবে, সেইটা করে হলো
কেন্দ্রীয় ব্যাংক। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বিষয়টি বুঝতে পারছো। মুদ্রার মূল্য নিয়ন্ত্রণ, আমরা আগে বলছি মুদ্রার মূল্য একটু যেটা বললাম, মুদ্রার মূল্যটা কেমন হবে সেটা কে নিয়ন্ত্রণ করে? বাংলাদেশ ব্যাংক বা কেন্দ্রীয় ব্যাংক। আমাদের দেশের যে কেন্দ্রীয় ব্যাংক সেটা হলো বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক এই কাজটা করে থাকে, মুদ্রা মান নিয়ন্ত্রণ। অন্যান্য ব্যাংকের ব্যাংক, দেশের যে অন্য সব ব্যাংকগুলো আছে সেই সব ব্যাংকগুলোকে কিভাবে তাদের কিভাবে ঋণ দেওয়া যায়, তারা কিভাবে ঋণটা কিভাবে দিতে পারে, কোথায় সমস্যা আছে তাদেরকে নিয়ন্ত্রণ করে। কে করে? বাংলাদেশ ব্যাংক। এখানে আমরা দেখি যে ব্যাংক হার এর মাধ্যমে, তারপর জমা হার পরিবর্তনের মাধ্যমে আমরা দেখি যে, অথবা অন্য কোন বাণিজ্যিক ব্যাংকগুলো কোনো ধরনের কোনো করাপশন করছে কিনা, কোনো অনৈতিকভাবে কোনো কাজ করছে কিনা, সেটাও কেন্দ্রীয় ব্যাংক কি করে? তদারকি করে থাকে। তো শিক্ষার্থীবৃন্দ, আশা করি বিষয়টি তোমরা বুঝতে পারছো। ঋণ নিয়ন্ত্রণ, কিভাবে ঋণটা নিয়ন্ত্রণ করা যায় সেই ব্যাপারে কেন্দ্রীয় ব্যাংক কি করে? বিভিন্ন সময় বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে। এর ফলে বাজারে যে একটি ভারসাম্য অবস্থা বিরাজ করে। দেখা যাচ্ছে বাজারে যদি অর্থের প্রভাব বেড়ে যায়, তাতে মূল্যস্ফীতি বেশি দেখা যাচ্ছে, জীবনযাত্রা ব্যয় বেড়ে যায়, বিভিন্ন ধরনের সমস্যা দেখা যায়। আবার কম হলেও সমস্যা। কিভাবে ঋণটা স্বাভাবিক পর্যায়ে রাখা যায় সেইভাবে নীতিমালা প্রণয়ন করে, সেইভাবে অন্যান্য ব্যাংকগুলোকে নিয়ন্ত্রণ করে, যাতে করে দেশের একটি মানে ভারসাম্যপূর্ণ আর্থিক অবস্থা বিরাজ করে। সহযোগিতা ও প্রতিনিধিত্ব, কিভাবে সহযোগিতা করা যায়, কিভাবে পুরোপুরি আর্থিক মানে একটা ব্যাংক কিভাবে যদি কোনো সমস্যা হয় তাকে কিভাবে সহযোগিতা করা যায়, তার কিভাবে প্রতিনিধিত্ব করে সংকট উত্তোলন করা যায়, এই কাজগুলো কেন্দ্রীয় ব্যাংক করে থাকে। উন্নয়নমূলক কাজ, বিভিন্ন উন্নয়নমূলক কাজও কেন্দ্রীয় ব্যাংক করে থাকে। তার ফলে দেখা যাচ্ছে দেশের সার্বিক অর্থনীতি ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা যায়। তো সেক্ষেত্রে আশা করি সেটি তোমরা বুঝতে পারছো। এবং অন্যান্য কাজগুলো বাংলাদেশ ব্যাংক বা কেন্দ্রীয় ব্যাংক করে থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অর্থনৈতিক স্থিতিশীলতা কি? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যদি একটু ভালো করে খেয়াল করি যে অর্থনৈতিক স্থিতিশীলতা কি, আমরা এর আগে বিষয়টি আলোচনা করেছি যে কখন বুঝবো যে অর্থনৈতিকভাবে আমরা স্থিতিশীল পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যখন দেখি যে একটা দেশের কি হচ্ছে, যে উৎপাদন স্বাভাবিক আছে, তার এক্সপোর্ট স্বাভাবিক আছে, তার আমদানি স্বাভাবিক আছে, তার কর্মসংস্থান কোনো সমস্যা হচ্ছে না, তার বাজারে মুদ্রাস্ফীতি স্বাভাবিক অবস্থায় আছে, যদি দেখি যে মুদ্রা মান ঠিক থাকে, দেশে কোনো অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে না, সাধারণ মানুষের কোনো সমস্যা হচ্ছে না, বিভিন্ন বিষয়গুলো যদি এই বিষয়গুলো যদি লক্ষ্য করা যায় তাহলে বুঝতে হবে যে অর্থনৈতিকভাবে একটি স্থিতিশীল পরিবেশ বিরাজ করছে। এতে কি হয় যে দেশের সামগ্রিক যে গতি প্রকৃতি বোঝা যাচ্ছে যে দেশে একটা স্টেবল অবস্থা বিরাজ করছে। আমরা যখন দেখবো যে এই বিষয়গুলো মানে যে কর্মসংস্থান সুযোগ সৃষ্টি হচ্ছে, উৎপাদন বাড়ছে, রপ্তানি মোটামুটি বাড়ছে, কর্মসংস্থান সুযোগ সৃষ্টি হচ্ছে, দেশের মুদ্রা মান একটা ভালো জায়গায় আছে, আমদানি রপ্তানির মধ্যে একটা ভারসাম্য বিরাজ করছে, তখন যখন আমরা এই বিষয়গুলো দেখব এবং দেশে রাজনৈতিক স্থিতিশীল পরিবেশ বিরাজ করছে এবং নীতি যে পলিসি বা নীতিগুলো আছে সেটা খুব সহজেই বাস্তবায়ন করা যাচ্ছে, তখন আমরা বুঝি যে অর্থনৈতিকভাবে একটা স্থিতিশীল পরিবেশ বিরাজ করছে। সেক্ষেত্রে আমরা যদি দেখি যে যে পরিস্থিতিতে সামষ্টিক অর্থনৈতিক চলকসমূহের অস্বাভাবিক উত্থান কিংবা পতন পরিলক্ষিত হয় না তাকে অর্থনৈতিক স্থিতিশীলতা বলে। আমরা বলছি যে অস্বাভাবিক উত্থান পতন পরিলক্ষিত হয় না। আমরা যদি দেখি যে রপ্তানি খুব বেশি আবার খুব কম, আমদানি খুব বেশি আমদানি খুব কম, ডলারের দাম খুব বেড়ে গেল আবার খুব কমে গেল, মানে অস্বাভাবিক উত্থান কিংবা পতন পরিলক্ষিত হয় না, তাকে বলছে অর্থনৈতিক স্থিতিশীলতা।
সরকারি ঋণ বলতে কি বোঝায়? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যদি দেখি যে সরকারি ঋণ কি, সরকার তার ব্যয় নির্বাহ করার জন্য, ব্যয় করার জন্য তার প্রয়োজনে কি করে, বিভিন্ন সংস্থা থেকে কি নিয়ে থাকে, সে ঋণ নিয়ে থাকে। সে তার অভ্যন্তরীণ উৎস যেমন আছে, বাহ্যিক উৎস তেমন আছে। ঠিক আছে, ব্যক্তির কাছ থেকে ঋণ নিয়ে থাকে, ব্যাংকের কাছ থেকে ঋণ নিয়ে থাকে, আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে থাকে, তারপরে বিভিন্ন সংস্থা থেকে ঋণ নিয়ে থাকে। আর দেশের বাহ্যিক যে প্রতিষ্ঠান আছে, ব্যক্তি আছে, বিভিন্ন প্রতিষ্ঠান আছে, দেশ আছে, বিভিন্ন সংস্থা আছে, এর থেকে সরকার কি করে, ঋণ নিয়ে থাকে। এমন কথা হলো যে সরকার তার ব্যয়, তার তার অর্থের যে প্রয়োজন সেইটা মেটানোর জন্য যেখান থেকেই কি করে থাকে, ঋণ নিয়ে থাকে, তাকে বলা হচ্ছিল সরকারি ঋণ। তো সেটা কিন্তু এটা ঋণ নিয়ে সরকার কি করে, বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করে। আর যখন সরকার ঋণ নেয় এবং সেই ঋণটা বিভিন্ন উন্নয়নমূলক কাজে সেটা ব্যয় করা হয়, এবং সেটা কি করে, আমাদের অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন নিয়ে আসে। আমরা দেখব সরকারি ঋণ ও ব্যক্তিগত ঋণের মধ্যে পার্থক্য। প্রিয় শিক্ষার্থী, কিন্তু আমরা একটু পয়েন্ট আকারে দেখি। ঋণের উদ্দেশ্য। প্রিয় শিক্ষার্থী, সরকারি ঋণের উদ্দেশ্য কি? যে দেশের কল্যাণ সাধন করা। সে এই ঋণ নিয়ে কি করবে, দেশের কল্যাণ করবে, দেশের অবকাঠামো উন্নয়ন করবে, বিনিয়োগ করবে, শিক্ষা, স্বাস্থ্য, বিভিন্ন সেক্টরে উন্নয়ন করবে, এতে দেশের উন্নতি হবে। আর ঠিক একইভাবে এই ব্যক্তিগত ঋণ কি, ব্যক্তি নিজের প্রয়োজনে সেটা কি করে, ব্যয় করে। সরকার ঋণ দেশের উন্নয়নের জন্য ব্যয় করে, আর ব্যক্তিগত ঋণ ব্যক্তি নিজের জন্য কি করে, ব্যয় করে। ঋণের উৎস। ঋণের উৎসটা কিরকম? সরকার মানে অভ্যন্তরীণ উৎস বা বাহ্যিক উৎস থেকে কি করে, ঋণটা গ্রহণ করতে পারে। কিন্তু ব্যক্তিগত ঋণ কিন্তু সবসময় কি, বাহ্যিক বাইরে থেকে কি করা হয়, সেটা সংগ্রহ করে থাকে। ঋণের বোঝা। শিক্ষার্থী, কিন্তু ঋণের বোঝা এখানে রাষ্ট্র জনগণের উপরে কি করে, এটা জনগণের উপরে বহন করতে হয়, জনগণ সবাই বহন করতে হয়। কিন্তু ব্যক্তিগত ঋণ যেটা, ব্যক্তি নিজের কি করতে হয়, বহন করতে হয়। ঋণের দায়। প্রিয় শিক্ষার্থী, কিন্তু ঋণের দায় ইচ্ছা করলেই সরকার অনেক সময় কি করতে পারে, ঋণের দায় কি করতে, মেটানোর জন্য কি করতে পারে, সে নতুন মুদ্রা ছাপাতে পারে, তারপরে কি করতে পারে, মুদ্রা মান কমাতে বাড়াতে পারে, কি করতে পারে, সুদের হার কমানো বাড়াতে পারে। এইসব কাজ করলে কিন্তু ব্যক্তিগত ঋণের ক্ষেত্রে দায় ব্যক্তির নিজেরই কি করতে হয়, বহন করতে হয়। ঋণ অস্বীকার। ইচ্ছা করলে বিভিন্ন পরিস্থিতিতে সরকারের সরকার মানে ঋণ পরিশোধে অস্বীকৃতি জানাতে পারে। যদি কোনো এমন হয় যে কোনো যুদ্ধ পরিস্থিতি বিরাজ করে, কোনো মানে চুক্তির কোনো হেরফের হয়, সেই কারণে ইচ্ছা করে সরকার ঋণ অস্বীকার করতে পারে। কিন্তু ব্যক্তিগত ঋণের ক্ষেত্রে কিন্তু আমরা ঋণ নিয়ে সেটা কিন্তু অস্বীকার করার কোনো সুযোগ নাই। ঋণের মেয়াদ। সাধারণত সরকারি ঋণের মেয়াদ একটু দীর্ঘমেয়াদী হয়, ব্যক্তিগত ঋণের মেয়াদ সাধারণত স্বল্প মেয়াদী হয়। ঋণের জামানত। সরকারি ঋণের ক্ষেত্রে কোনো জামানত লাগে না, কিন্তু ব্যক্তিগত ঋণের ক্ষেত্রে কি হয়, জামানত প্রয়োজন হয়ে থাকে। ঋণের প্রকৃতি। ঋণের প্রকৃতির কিন্তু সরকারি ঋণটা হলো যে এটা দেখা যাচ্ছে যে খুব থাকে, খুব সহজে এটা গ্রহণ করা যায় মাঝে মাঝে, কিন্তু ব্যক্তিগত ঋণটা সহজে গ্রহণ করা যায় না। ঋণ গ্রহণের ক্ষমতা, সরকারি ঋণের গ্রহণ ক্ষমতা বেশি, কিন্তু ব্যক্তির ঋণ গ্রহণ ক্ষমতা কম। আশা করি সেক্ষেত্রে তোমার বিষয়টি বুঝতে পারছো। বৈদেশিক ঋণের বিপদ সমস্যা। ঋণ যে নিব আমরা, মানে সেই ঋণেরও কিছু কি আছে, বিপদ আছে। যেমন কেন ঋণ নিতে ভয় পাই, ইচ্ছা করে ঋণ নিয়ে আমরা বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে সেটা ব্যয় করতে পারি, যে অর্থনৈতিক ইতিবাচক প্রভাব বিস্তার করবে। দেখা যাচ্ছে যে ঋণের কিছু বিপদ আছে। এক হলো যে বৈদেশিক ঋণের বিপদ সমূহ। দুষ্প্রাপ্যতা। আমরা দেখি যে আমরা যে ঋণটা নিতে চাই, অনেক সময় কিন্তু সেই ঋণ আমরা মানে সবসময় যখন দরকার তখন পাওয়া যাচ্ছে না।
এতে যে আমাদের কিছু কি হচ্ছে, আমাদের যে আসল যে লক্ষ্য সেটা সময় মতো না হলে সেই কাজটা ঠিক মতো করা যাচ্ছে না, মানে দুষ্প্রাপ্যতাটা সমস্যা। প্রতিকূল শর্ত, ঋণ দিতে চাচ্ছে কিন্তু দেখা যাচ্ছে যে ঋণের সুদের হার বেশি, বা অল্প সময়ের মধ্যে পরিশোধ করতে হবে, বা সেই দেখা যাচ্ছে যে ঋণটা যে দেশ বা যে সংস্থা দিচ্ছে সেটা কি কন্ডিশন দিয়ে দিচ্ছে। আমি দেখা যাচ্ছে আমি ইন্ডিয়া থেকে ঋণ নিচ্ছি, কিন্তু দেখা যাচ্ছে বলছে যে তাদের ওই আহ, যে কাজের জন্য ঋণ নিচ্ছি ওই কাজের সমস্ত কেনাকাটার সবকিছু তাদের কাছ থেকে করতে হবে, বা মানে ঋণের এমন হবে যে ঋণের টাকা খুব আস্তে আস্তে ছাড় করবে। এতে কি হচ্ছে যে মূল যে লক্ষ্যটা সেটা কোনোভাবেই অর্জিত হচ্ছে না। এই কারণেও কিন্তু একটা সমস্যা দেখা দিচ্ছে, ঋণ নিলেও কিন্তু আমরা ঠিক ভালো করে কাজ করতে পারছি না। পরনির্ভরতা, ঋণ নেওয়ার কারণে কি হচ্ছে, একটা হলো যে মানে ডিপেন্ডেন্ট একটা ভাব, যে আমি আমার নিজের মতো করে না, মানে একদম নির্ভরশীল হয়ে যাচ্ছি। এটা একটা বৈদেশিক ঋণের একটা সমস্যা, যে আমার তার গাইডলাইন আমাকে ফলো করতে হবে, তার সাথে আমি একটু উদ্দীপনার কারণে আমার মতো করে আমি চিন্তা করতে পারবো না। তার দেখা যাচ্ছে যে আন্তর্জাতিক ফোরামেও দেখা যাচ্ছে কোনো কারণে সে এটা একটা প্রভাব বিস্তার করতে চেষ্টা করবে, যেহেতু আমি তার কাছে ঋণী। তার কি পরনির্ভরতা একটা সমস্যা। একটা অনিশ্চয়তা দেখা যাচ্ছে, শিক্ষার্থী কিন্তু আমরা অনিশ্চয়তার মধ্যে ভুগি। দেখা যায় আমি কোনো একটা মেগা প্রকল্প বাস্তবায়ন করতে চাই, দেখা যাচ্ছে সেটা করতে যে আমি অনেক দূর এগিয়ে গেলাম, হঠাৎ তারা ইচ্ছা করে যদি ঋণটা বন্ধ করে দেয়, তাহলে কিন্তু আমার ওই প্রকল্পটা বাস্তবায়ন করা যাবে না। আমাদের এরকম অভিজ্ঞতা আছে। তো শিক্ষার্থী কিন্তু আমরা যদি দেখি যে পদ্মা সেতুর বিষয়ে, যে আহ, ঋণ নিতে গিয়েছি, ঋণ নেওয়ার জন্য সবকিছু হয়েছে, আজ ওয়ার্ল্ড ব্যাংক সে ঋণ দিতে আগ্রহী হয়েছে, কিন্তু একটা সময় একটা মানে অজুহাত দিয়ে, যেটা সত্যি না, তারা কি করলো, অর্থায়ন থেকে সরে গেল। এই যে যে অনিশ্চয়তা, এতে আমাদের এই প্রকল্প বাস্তবায়নে একটু দীর্ঘ সময় বেশি বেশি লাগবে, এতে দেশের অনেক অর্থ সময় নষ্ট হলো। তো সেটা কিন্তু আমরা এই বিষয়গুলো দেখতে পারি। ঋণ চক্র, এই ঋণ চক্রের কারণে দেখা যাচ্ছে আমি ঋণ নিলাম, আবার ঋণের সুদ, এটা পরিশোধ করা, মানে আবার এটার জন্য আবার পুনরায় কি করতে হচ্ছে, আমার ঋণ নিতে হচ্ছে, কারণ কি একটা আমি ঋণের চক্রের মধ্যে আবদ্ধ হয়ে যাচ্ছি। আমি এই ঋণটা আসলে কোনোভাবেই তার যেমন ব্যক্তির ক্ষেত্রে ঋণ নেওয়া ঠিক না, ঠিক একইভাবে রাষ্ট্রের জন্য একটা বোঝা বোঝা হয়ে যায়। কারণ কি হচ্ছে, যদি দেশ সরকার নিজস্ব সক্ষমতা বাড়ানো যায়, নিজের যদি করের রেটটা বাড়ানো যায়, বিভিন্ন উৎসগুলো যদি চিহ্নিত করে সেখানে সরকার নিজের আয় বাড়াতে পারে, বরঞ্চ এই ঋণ চক্র থেকে মুক্ত পাওয়া যাবে, মুক্তি পাওয়া যাবে, এবং দেশের সামর্থ্য বৃদ্ধি পেলে এটাই দেশের অর্থনীতির জন্য বেশি মঙ্গলজনক হবে। তো শিক্ষার্থী কিন্তু আমাদের দেখি, অর্থনৈতিক মন্দা ও বেকারত্ব ঢাকাতে সরকার ঋণ গ্রহণ নীতি কেমন হওয়া উচিত। তো শিক্ষার্থীবৃন্দ, আহ, অর্থনৈতিক মন্দা বেকারত্ব ঠেকাতে সরকার ঋণ গ্রহণ নীতি কেমন হওয়া উচিত। আহ, আমরা দেখি যে বিভিন্ন সময়ে যে বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়, আমরা দেখি যে কিছুদিন দেখেছি অর্থনৈতিক মন্দার মধ্যে যাচ্ছে, কোনো প্রাকৃতিক দুর্যোগ, বর্তমান দেখছি যে কোভিড-19 কারণে দেখা যাচ্ছে যে পুরো বিশ্ব একটা স্থবির অবস্থা বিরাজ করছে। এর ফলেও কিন্তু সারা বিশ্বই একটা অর্থনৈতিক মন্দার মধ্যে দিয়ে যাবে। মানে এর ফলে দেখা যাচ্ছে যে আহ, অনেক লক্ষ লক্ষ মানুষ বেকার হয়ে যাচ্ছে, বেকার হবে, এটি স্বাভাবিক। কারণ কি, যেখানে মিল, কারখানা, শিল্প প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে, তা যদি আয় না থাকে, সে কিভাবে, তা যদি এক্সপোর্ট না থাকে, তা যদি পণ্যের চাহিদা না থাকে, এক্সপোর্ট থাকে না, এক্সপোর্ট না থাকে, সে কি করে উৎপাদন করবে, উৎপাদন করা যদি প্রয়োজন না হয়, সে তার শ্রমিককে কি করে ছাঁটাই করবে, ছাঁটাই করলে কি হবে, মানুষ কি হবে, বেকার হয়ে যাবে, এবং কি তার এক্সপোর্ট কমে যাবে, তারপর কি দেশের একটা মন্দ অবস্থা চলে আসবে। এই যে বিষয়টা একটা পুরো অত্যন্ত একটা মানে খারাপ পরিস্থিতির মধ্যে যাবে। এই সময়ে সরকার আসলে কিভাবে ঋণটা গ্রহণ করবে, এটা কিন্তু একটা বড় বিষয়। ঋণ গ্রহণ নীতি কেমন হওয়া উচিত। আমার ঋণটা আমি যে সরকার তো আসলে চাচ্ছে যে এর জন্য এই সমস্যাটা কি পূরণ করতে পারি আমরা, আমার জন্য, আমাদের জন্য কি হয়, মন্দা ভাবটা না আসে, যে আমাদের শ্রমিকের জন্য বেকার, আমাদের জনসাধারণ বেকারত্ব না দেখা দেয়। তারপরে আমরা কি করব, আমি দেখবো যে আমরা কিভাবে ঋণ নিলে আমরা এটা আস্তে আস্তে ওভারকাম করতে পারি। আমরা দেখবো যে সুদের হারটা কি রকম,
সেটা কোন সেক্টরে কি করব, বিনিয়োগ করব। এবার ইভেন সেটা এমন চিন্তা করতে হবে যে এটা এই সুদটা যদি আমরা ঋণটা যদি নেই, সেই সুদটা আমরা কিভাবে পরিশোধ করব। তারপরে আবার এমন হতে পারে যে কোন সেক্টরে বিনিয়োগ করব যাতে করে সবচেয়ে বেশি মানুষ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। এখন সেটা আমি শিক্ষা করব না চিকিৎসায় করব, কোনো একটা অবকাঠামো উন্নয়নের জন্য করব, যেটা করে দীর্ঘমেয়াদে কি করবে, আমাদের উৎপাদন বাড়াতে সহায়ক হবে, এমনকি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারবে এবং দেশের অর্থনৈতিক একটা ইতিবাচক প্রভাব বিস্তার। কারণ অর্থনৈতিক মন্দা যেমন কাটিয়ে উঠতে পারবো, সাথে বেকারত্ব থেকে আমরা মুক্তি পেতে চাই। কারণ এইভাবে হবে যে আমার ঋণ গ্রহণ কেমন হবে যে সেটার জন্য অবশ্যই অর্থনৈতিক গতি গতি অর্থনৈতিক গতি পায় এবং সাথে যেন কিভাবে বেকারত্ব দূর করা যায় এবং সামগ্রিক অর্থনীতি একটি ইতিবাচক প্রভাব বিস্তার করে। তো সেক্ষেত্রে আশা করি বিষয়টি তোমরা বুঝতে পেরেছ। তো সেক্ষেত্রে আমরা যদি পরের পয়েন্টটা দেখি, শ্রমের চাহিদা সূচি থেকে চাহিদা রেখা অঙ্কন করো, চাহিদা রেখা অঙ্কন করো। তো শিক্ষার্থী কিন্তু আমাদের একটু দেখি মজুরি আর কাছে শ্রমিকের চাহিদা। তো শিক্ষার্থী কিন্তু আমাদের দেখি যে মজুরি যদি বেশি হয় তাহলে কিন্তু বিভিন্ন প্রতিষ্ঠান বা শিল্প যারা আছে মালিক যারা, তারা কিন্তু তখন মজুরি যেহেতু বেশি তখন দেখা যাচ্ছে শ্রমিকের চাহিদা কি হয়ে যাবে, কম হবে। আর যদি মজুরি কম হয় শ্রমিকের চাহিদা কি হবে, বেশি হবে। আমরা যদি এই টেবিলটা যদি খেয়াল করি, মনে করো যে শ্রমিকের মজুরি মনে করো যে ধরো যে 15,000 টাকা, শ্রমিকের চাহিদা কত, 5 জন। যখন মজুরি দেখলাম যে 10,000 টাকা মনে করো, তখন মজুরি চাহিদা কত, 10 জন। যখন দেখলাম যে মজুরি 5,000 টাকা, শ্রমিকের চাহিদা কত, 15 জন। তাহলে কি হচ্ছে, যখন মজুরি বেশি তখন দেখা যাচ্ছে যে প্রতিষ্ঠানের সামর্থ্য কি হয়ে যাচ্ছে, বেশি কমে যাচ্ছে, শ্রমিকের চাহিদা কি হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে। যখন মজুরিটা বেশি হবে, মজুরি কমে যাবে, তখন তার আর্থিক সামর্থ্য বৃদ্ধি পাবে, তখন সে বেশি করে শ্রমিকের নিয়োগ দিতে পারবে। আমরা এই টেবিলে যদি লক্ষ্য করি, আমরা একটু যদি খেয়াল করি, একটু দেখো, the demand for labor shows how many workers an employer is willing and able to hire at a given wage rate in a given time period. তো শিক্ষার্থী আমাদের দেখি, প্রথম দেখো বলছে যে প্রথম দেখো বিজনেস এমপ্লয়ি ক্ষেত্রে যারা ব্যবসায় কর্মনিয়োজিত আছে, দেখো দেয়ার ইজ অ্যান inverse relationship between demand for labor and the market wage rate. মানে কি হচ্ছে, একটা সম্পর্ক আছে কি বিটুইন ডিমান্ড ফর লেবার, শ্রমিকের চাহিদা এবং কি তাদের মজুরির সাথে। তারপরে দেখো, ইফ দ্য ওয়েজ রেট ইজ হাই, যদি মজুরি বেশি হয়, দেন ইট ইজ মোর কস্টলি ফর বিজনেস টু হায়ার এক্সট্রা এমপ্লয়ি। এটা কি হচ্ছে, যখন মজুরি বেশি হয়ে যাবে তখন বেশি সংখ্যক শ্রমিকের যে এমপ্লয়িকে যদি করবে, হায়ার করবে, তার কিন্তু কি হবে, মোট খুব ব্যয়বহুল হয়ে যাবে। when wages are lower, যখন মজুরি কম হবে, লেবার বিকাম রিলেটিভলি চিপার দেন ক্যাপিটাল, তার যে মূলধন তার চেয়ে তুলনামূলক কি হবে, সস্তায় পাওয়া যাচ্ছে। if fall in the wage rate might then create a substitution effect between labor and capital and lead to an expansion in labor demand। কারণ কি হচ্ছে, যখন কি হচ্ছে মজুরি কম হবে তখন সে কি করতে পারবে, বেশি শ্রমিক কি করতে পারবে, নিয়োগ দিতে পারবে। তো শিক্ষার্থীদের আমরা এই চিত্রটা একটু দেখি, দেখো যখন মজুরি কি হচ্ছে বেশি, তখন দেখো যে ওয়েজ W2 ওয়েজ রেট, দেখো W2 তখন এমপ্লয়ি আসছে কত, E2, এমপ্লয়ি কম। যখন মজুরি কি হলো, কমে গেল, তখন এমপ্লয়ি আরেকটু বেশি নিয়োগ দেওয়া যাচ্ছে। যখন মজুরি আরো কমে গেছে তখন কি হচ্ছে, আরো কি হচ্ছে, বেশি দেওয়া যাচ্ছে, মানে লেবার ডিমান্ড বেশি হচ্ছে। খেয়াল করে শিক্ষার্থী কিন্তু দেখো যে মজুরি যদি বেশি হয় তাহলে কি এমপ্লয়ি কি হবে, কম হবে,
মজুরি কম হলে এমপ্লয়ি কি হবে, বেশি হবে। এটাই হলো শিক্ষার্থীবৃন্দু যে শ্রমের চাহিদা সূচি থেকে চাহিদা রেখা অঙ্কন করা যায়। আমার চাহিদা দেখো হায়ার ওয়েজ কি কন্ট্রাকশন অফ ডিমান্ড, লোয়ার ওয়েজেস এক্সপানশন অফ ডিমান্ড। এইভাবে লেবার শ্রমের চাহিদাটা আমরা কি করতে পারি, আমরা অঙ্কন করতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছ। আমরা যদি প্রিয় শিক্ষার্থীবৃন্দ একটু প্রথম দিক থেকে আসি, তাহলে আমরা দেখতে পারি যে আমরা আজকের ক্লাসে প্রথম চেষ্টা করেছি জানতে যে আমরা জানতে চেষ্টা করেছি প্রথমে যে অর্থ কি, সেক্ষেত্রে অর্থ কি, তারপরে কি আমরা জানতে চেষ্টা করেছি যে অর্থের মূল্য কাকে বলে, আমরা জানাতে চেষ্টা করেছি। তারপরে আমরা জানতে চেষ্টা করেছি যে তারল্য খাত কি, তারপরে জানতে চেষ্টা করেছি আমরা শিক্ষার্থীবৃন্দ যে কেন্দ্রীয় ব্যাংক সম্পর্কে ধারণা পেয়েছি। আমরা কেন্দ্রীয় ব্যাংকের যে কার্যাবলী কি কি কাজ করে থাকে সেটা ধারণা পেয়েছি। আমরা দেখেছি যে নোটপত্র বহন, সরকারের ব্যাংক, বৈদেশিক মুদ্রা রিজার্ভ নিয়ন্ত্রণ, মুদ্রা মূল্য নিয়ন্ত্রণ, অন্যান্য ব্যাংকের ব্যাংক, ঋণ নিয়ন্ত্রণ, সহযোগিতা প্রতিনিধিত্ব, উন্নয়নমূলক কাজ, অন্যান্য কাজ, এসব কাজগুলো বাংলাদেশ ব্যাংক করে থাকে। তো সেক্ষেত্রে কিন্তু আমরা এরপরে অর্থনৈতিক স্থিতিশীলতা বলতে কি বুঝি, আমরা দেখছি যে যখন কি কোনো অস্বাভাবিক কোনো অবস্থা বিরাজ করে না, তখন আমরা সেটাকে বলছি যে স্থিতিশীলতা। তারপর আমরা প্রিয় শিক্ষার্থীবৃন্দ সরকারি ঋণ বলতে কি বোঝায় সেটা আমরা আলোচনা করেছি। সরকারি ঋণ ব্যক্তিগত ঋণের মধ্যে পার্থক্যটা কি সেটা আলোচনা করার চেষ্টা করেছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখেছি যে ব্যক্তিগত ঋণের সাথে সরকারি ঋণের সাথে কি পার্থক্য আছে সেগুলো আমরা জানার চেষ্টা করেছি। আমরা এরপরে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা জানতে চেষ্টা করলাম যে বৈদেশিক ঋণের বিপদ কি কি, বৈদেশিক ঋণের কি কি সমস্যা হয় সেটা জানার চেষ্টা করেছি। তারপরে আমরা জানতে চেষ্টা করেছি যে অর্থনৈতিক মন্দা ও বেকারত্ব ঠেকাতে সরকার ঋণ গ্রহণ নীতি কেমন হওয়া উচিত, আমরা চেষ্টা করেছি জানার জন্য শ্রমিক চাহিদা সূচি থেকে চাহিদা রেখা কিভাবে অঙ্কন করা যায়। তো শিক্ষার্থীবৃন্দ, তোমরা একটু খেয়াল করো, আমরা অনেকদিন ধরে সামাজিক অর্থনৈতিক পরিস্থিতি আলোচনা করছি বিভিন্ন লেকচারে, বিভিন্ন অধ্যায়ে তোমরা অংশগ্রহণ করেছ। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। কিন্তু শিক্ষার্থীবৃন্দ, তোমরা একটু খেয়াল করো, তোমাদের যে সামনে পরীক্ষা আছে সেখানে দেখবে যে তোমাদের ক বিভাগের কিছু সংক্ষিপ্ত প্রশ্ন, অতি সংক্ষিপ্ত প্রশ্ন, খ বিভাগের সংক্ষিপ্ত প্রশ্ন, গ বিভাগের একটু রচনা বড় প্রশ্ন আর কি যেগুলো আছে, যেটা আছে। এখন এখানে আমরা প্রত্যেক অধ্যায়ে আমরা কিছু মানে পরীক্ষায় প্রত্যেকটা লেকচারে পরীক্ষা আসার উপযোগী বিষয়গুলো আলোচনা করেছি। কিন্তু শিক্ষার্থীবৃন্দ, শুধু এগুলো জানলেই একটা মানে পুরো সামষ্টিক অর্থনৈতিক প্রস্তুতি জেনে ফেলে তা কিন্তু নয়। তোমরা কি করবে, প্রতিটা অধ্যায়ে একটু ভালো করে একটু পড়তে চেষ্টা করবে, বুঝতে চেষ্টা করবে। অধ্যায় শেষে যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো আছে সেটাও তুমি দেখতে সেগুলো উত্তর করতে পারছো কিনা, তাহলে বুঝতে পারবে যে তোমার অধ্যায়টি সম্পর্কে ধারণা পেয়েছো। তারপরে সেই সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলো তুমি ঠিক মতো করতে পারছো কিনা সেটা তুমি একটু খেয়াল করবে। আরেকটা বিষয় যে আমি যে লেকচারগুলো আলোচনা করলাম তোমাদের সাথে, সেই লেকচারে দেখবে যে মানে প্রতিদিনের লেকচার শেষে তুমি কতটুকু কি বুঝতে পারলে, জানতে পারলে, সেটা তুমি একটু নিজে একটু খাতা লেখার চেষ্টা করলে, তাহলে দেখবে যে তোমরা এটা আরো বেশি তোমার কাছে ফ্রুটফুল হবে, বেশি ফলপ্রদ হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যদি একটু মনোযোগ সহকারে একটু দেখো, তাহলে আসলে বিষয়গুলো বুঝতে পারবে। সাথে যে মেন বই যেটা আছে, বিভিন্ন প্রকাশনী যে বইগুলো আছে, যদি এক একটা প্রকাশনী এক একটা বিষয় খুব ভালো আলোচনা করেছে, তোমরা কয়েকটি বই একসাথে পাশাপাশি নিয়ে যদি কোনো বিষয় একটু জানতে চেষ্টা করো, সেই বিষয়গুলো আরো বেশি বুঝতে সুবিধা হবে। তো শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সামনে আশা করি এই কোভিড পরিস্থিতি উন্নতি হবে, তোমরা আরো ভালো করে পড়ালেখা চালিয়ে যাবে, পরিবেশ স্বাভাবিক হবে, ক্লাসরুমে তোমার সাথে দেখা হবে, তোমরা মনোযোগ সহকারে পড়বে, সুন্দর স্বাভাবিক আগামী দিনের চিন্তা করছি, এই আশা ব্যক্ত করে শিক্ষার্থীবৃন্দ আজকে অনলাইন ক্লাস এখানেই শেষ করছি। শিক্ষার্থীবৃন্দ, সকলকে ধন্যবাদ।